আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ব্যাপক বিক্ষোভ আর স্লোগানের মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় বুধবার 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় তাদের উপর ডিম আর জুতাও ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। দিনব্যাপী নজিরবিহীন এমন পরিবেশের সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ এবং আইনজীবী। এ সময় স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকেও বেগ পেতে হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগেও একজন ছিলেন প্রভাবশালী মন্ত্রী আর অন্যজন সদ্য বিদায়ী সরকার প্রধানের উপদেষ্টা। কিন্তু সময়ের পালাবদলে তাদের দাম্ভিকতা আজ চূর্ণ বিচূর্ণ। আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডে অভিযুক্ত আনিসুল হক আর সালমান এফ রহমানের বহনকারী গাড়ি ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়ে আদালত প্রাঙ্গণ। কেউ ছুঁড়েছেন ডিম, কেউ আবার জুতা ছুঁড়েছেন তাদের উপর। দীর্ঘদিন জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এমনই হয়। হাজারো মানুষের ভিড় ঠেলে আদালতে তোলা হয় দুই প্রভাবশালী নেতাকে। ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে দুই ব্যক্তিকে হত্যার ইন্ধনদাতা হিসেবে দায়ী করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। আদালতের কাছে চাওয়া হয় 10 দিনের রিমান্ড। আদালত তা মঞ্জুরও করেন। আদেশের পরও বিক্ষোভ থামেনি সাধারণ জনতার। আওয়ামী লীগের দুই নেতার সর্বোচ্চ বিচার চেয়েছেন বিক্ষুব্ধ মানুষ। হচ্ছে খুনি, ওদের বিচার চাই, ন্যায্য বিচার চাই। ওরা 10 দিন রিমান্ড দিয়েছে, 10 দিনের রিমান্ডে কিচ্ছু হবে না। আর বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করবে তাদের ফাঁসি চাই। বাংলার মাটিতে তার কোনো জায়গা নাই, ঠাঁই নাই, সে ভারত যাক গিয়া। আইনজীবীরা বলছেন তাদের প্রত্যক্ষ মদদেই 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন দুইজন। এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগসাজশে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কোনো আসামিকে ঘিরে এমন ঘটনা আদালত পাড়ায় নজিরবিহীন। অভিযুক্তদের পক্ষে এদিন এজলাসে ছিল না কোনো আইনজীবী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্রদের আন্দোলনে গণহত্যা হওয়ার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। আর সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেবার কারণে দেশজুড়ে যে মামলা হয়েছিল তা 31 আগস্ট ও রাজধানীতে হওয়া মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও বুধবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সচিবালয়ে রোববার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পরপরই 3 দিনের মধ্যে ছাত্র জনতার গণ আন্দোলনে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। কিন্তু সারা দেশে পুলিশের কার্যক্রম ঠিকঠাক না থাকায় তা সম্ভব হয়নি বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান তিনি। আশ্বাস দেন সব মামলা প্রত্যাহার হবে এ মাসের মধ্যেই। 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত
স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। ছাত্র আন্দোলনের সময় গণহত্যা হয়েছে উল্লেখ করে তার সাথে সংশ্লিষ্টদের কোন আইনে বিচার হবে তাও পরিষ্কার করেন আইন উপদেষ্টা। যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। স্যার, সেক্ষেত্রে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা স্যার? আপনি বলছেন যে আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। এছাড়া সাগর রুনি হত্যার বিচার, সমাজের বৈষম্য দূর, মানুষের ভোটাধিকার ফেরানো সহ জনগণের চাওয়া পূরণ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে কারখানার উৎপাদন অব্যাহত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সরকারি বাসভবন যমুনায় বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর নেতাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। ব্যবসায়ীরা দেশের বর্তমান ব্যবসার পরিবেশ সম্পর্কে ডক্টর ইউনূসকে অবহিত করেন। বিশেষ করে ডলার ও জ্বালানি সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও তার প্রেস সচিব এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পালায় না, কোথায় গেল এই দম্ভ? এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেজ গুটিয়ে পালাতে হয়েছে স্বৈরাচার হাসিনাকে। ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। বুধবার রংপুরের পীরগঞ্জে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। একেএম মইনুল হককে সাথে নিয়ে রংপুর থেকে ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপন মৃথা। 2 দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের বীর শহীদ আবু সাইদের বাড়ির পাশে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ বিএনপির। দলের নেতাকর্মী আর সমর্থক ছাড়াও পীরগঞ্জের হাজারো জনতা যোগ দেন এতে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। তিল ধারণের ঠাঁই ছিল না জাফরপাড়া মাদ্রাসা মাঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায় হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ছাত্রদের আত্মত্যাগ সফল করতে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। একেবারে লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই। সে ভারত থেকে আবারও ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সরকারের ও সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে, এই দুয়ার তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনো রয়ে গেছে মন্তব্য করে গণতন্ত্র ধ্বংস আর দুর্নীতির দায়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব। পালানোর চেষ্টা না করে ওবায়দুল কাদেরকে তার বাসায় আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বারবার বলতেন, পালাবো না, আর ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ জানাতে আসেন, আমার বাসায় আসেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা নির্বাচন চাই,
সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ী আপাতত স্বস্তি বিএনপিতে। জাতীয় নির্বাচনের দাবি জানানো হলেও অন্তর্বর্তী সরকারকে খুব বেশি চাপ দিচ্ছে না দলটি। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে সময় দিতে চায় তারা। এর আগে পীরগঞ্জে পৌঁছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। বিএনপির তরফ থেকে তুলে দেন আর্থিক সহায়তা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, পীরগঞ্জ, রংপুর। দ্বাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত, সৌদি আরব, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে আলাদা সৌজন্য সাক্ষাৎ শেষে দেশগুলোর রাষ্ট্রদূতরা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় নতুন সরকারকে সহযোগিতা সহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানান ভারত, সৌদি আরব ও যুক্তরাজ্যের কূটনীতিকরা। দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় নয়াদিল্লি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না চীন, এই কথা জানিয়ে দেশের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে বেইজিং। আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও গণমাধ্যমে কথা বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় হাইকমিশনারের কাছে তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা এবং সাবেক প্রধানমন্ত্রীর ভারত থেকে বিবৃতি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো। দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো। 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। সীমান্ত নিয়ে আমি শুধু এটুকু বলেছি যে একটা দুই দেশের একটা যেটা গুরুত্ব দিয়েছে আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো যে এটা পিপল সেন্ট্রিক হবে। এই সরকার আর সরকারের মধ্যে শুধু সম্পর্ক, মানুষের কোনো ভূমিকা থাকবে না সেখানে। মানুষ সন্তুষ্ট হলো অসন্তুষ্ট হলো, আমি তাকে এটাও বলেছি যে আছে কিছু সমস্যা, সেটা আমাদের আসলে দূর করতে হবে। মানুষ যেন ভালো বোধ করে, মানুষ যেন মনে করে যে তারা বন্ধু। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বর সড়কের আশপাশ এলাকায় জড়ো হয়েছেন। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মিজান, রাতে কেন জড়ো হয়েছেন শিক্ষার্থীরা, তারা বলছেন কি?
শাওন, আপনি জানেন যে পরিবর্তিত যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আজকে 15ই আগস্ট আপনি জানেন যে যারা যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার, যারা গত 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিল, সেই 15 বছর আগ থেকে এই যে 32 নম্বরের যে সড়ক, সেই সড়কটির সামনে আমি রয়েছি। এই যে 15 আগস্টে রাত 12টা থেকে তারা কিন্তু এই যে এখানে আনুষ্ঠানিকতা করে থাকে এবং আজকেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু পত্রপত্রিকাতে এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানোর কথা ছিল 15 আগস্টে যে শেখ মুজিবুর রহমান পরিবার সহ নিহত হয়েছে তার প্রেক্ষিতে। কিন্তু এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতাকর্মী, ছাত্র জনতা, তাদের সেই কর্মসূচিকে প্রতিহত করতে চায়। তাদের দাবি যে এখনো এই যে গত জুলাই মাস থেকে আগস্টের 5-6 তারিখ পর্যন্ত যে সারা দেশে চলমান যে গণহত্যা, যে ছাত্র জনতাকে যে হত্যা করা হয়েছে, তার বিচার না করে এই ধরনের আনুষ্ঠানিকতার আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো অর্থ হয় না। সেই ধরনের যুক্তি তুলে ধরে তারা এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সরাসরি যারা জড়িত তাদের বিচারের দাবিতে এবং যে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করে সেই যে গণহত্যাটি সংঘটিত হয়েছে তার দাবিতে কিন্তু তারা তার বিচারের দাবিতে কিন্তু এখানে জড়ো হয়েছে। আজকে যে বুধবার রাত 8টার পর থেকেই এই জায়গায় এই যে 32 নম্বরের যে মুখ, যে শেখ মুজিবুর রহমানের যে এখানে যে জাদুঘর, সেই 32 নম্বরের যে প্রবেশ মুখ, সেখানে কিন্তু ছাত্র জনতারা অবস্থান নেয় এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেসব দাবিতে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তাদের শিক্ষার্থীদের অবস্থান সেটি কিন্তু শুধু এই 32 নম্বরের সামনেই না, তাদের মাধ্যমে আমরা জানতে পারছি তারা বলেছে যে সায়েন্স ল্যাব মোড়ে তাদের অবস্থান রয়েছে। এছাড়া রাজধানীর ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়ে যে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা কিন্তু জেগে আছে এবং বলছে তারা সারা রাত এই জায়গাটি পাহারা দিবে এবং কোনোভাবে এখানে শ্রদ্ধা নিবেদনের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটা তারা প্রতিহত করবে। এই ছিল 32 নম্বরের সামনে থেকে সর্বশেষ অবস্থা। শাওন, জানছিলাম ধানমন্ডিতে শিক্ষার্থীদের জড়ো হবার খবর। এর আগে বুধবার সন্ধ্যায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও তারা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার পালিত হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। এ সময় রাজধানীর শাহবাগ মোড় মুখরিত হয়ে ওঠে ছাত্র জনতার স্লোগানে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। দাবি জানান সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের করা হামলার বিচার এবং যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের দ্রুততম সময়ে সমতা নিশ্চিতের। মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল, সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোনো বাধার আশঙ্কা আমরা দেখি তাহলে ওই 5ই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে। সমাবেশ শেষে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। সেখানে প্রায় ঘণ্টাখানেক তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সহ সমন্বয়ক পরিচয়ে কেউ যদি বাড়তি সুবিধা নেয় তবে তাকে প্রতিহত করার আহ্বান জানায় সংগঠনটি। যে বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধুলাই দিবে। সেখানে আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালন করে শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানির জন্য আজ দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ দিন ঠিক করেন। রিটে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এ বিষয়ে 2টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন
সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শুনানিতে তৈমুর আলম খন্দকার বিচারককে বলেন, একটি স্বাধীন দেশে বাড়ির ছাদে, বারান্দায় বাবার কোলে শিশু এভাবে গুলিতে মরতে পারে না, এর বিচার হতেই হবে। মায়ের কোলে, ঘরের ভিতরে, ছাদের মধ্যে, বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট সার্ভ উইদাউট ডিলে। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা প্রত্যেক শিশুকে পিতামাতাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ ইমিডিয়েট ইন্টারিম অর্ডার। চাঁদাবাজি বন্ধ, উৎপাদন বাড়ানো সহ কিছু কার্যক্রম যথাযথভাবে নিতে পারলে 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার দুপুরে সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে এমন আশাবাদ জানান তিনি। রিজার্ভ বাড়াতে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও গভর্নর জানান। এছাড়া আলোচনা করে ব্যাংকিং খাতে সংস্কার করা হবে বলে তিনি জানান। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সমন্বয়হীনতার কারণে অর্থের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানীর কুয়ালালামপুরের অদূরে পার্কল্যান্ড সেলাঙ্গর প্রদেশ কেলাং মেরুতে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা এবং দোয়া করা হয়। মফিজুল ইসলাম খানের অনুষ্ঠান পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক SM বশির আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া কেন্দ্রীয় বিএনপির আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, সাইদুর রহমান, বাবু কেলাং মেরু বিএনপির SK আবু হোসেন, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, ডাক্তার মুজিবুর রহমান, ইসরাফিল হোসেন, নূর আলম, হারুনুর রশিদ প্রমুখ। দোয়া মাহফিল শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি মালয়েশিয়া বুকিত তিঙ্গি শাখা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, স্থানীয় একটি হল রুমে বুকিত তিঙ্গি শাখা বিএনপি আহ্বায়ক সাকিব ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মালয়েশিয়া শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রাসেল আলম, রাসেল আহমেদ প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন মোস্তাফিজুর রহমান। খেলার খবর। ক্রীড়া ফেডারেশনগুলোতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার করেছে তারা। এদিকে শুটিং ফেডারেশনের বর্তমান পর্ষদকে দ্রুততম সময়ে পদত্যাগের দাবি তুলেছে স্বর্ণজয়ী শুটাররা। কুশল ইয়াসিরের রিপোর্ট। রাজধানীর পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়াবিদরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে দীর্ঘদিন ধরে বঞ্চিত খেলোয়াড়, কোচ ও সংগঠকরা উপস্থিত হন এদিন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক ফুটবলার সাইদ খান কানন, আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তারা। না করতেন স্পষ্ট রাজনৈতিক জায়গা না, আপনারা যেই হন না কেন, আপনাদের দুর্নীতি প্রমাণিত হলে আপনাদেরকে সকলকেই বিচারের আওতায় আনা হবে। ক্রীড়া উপদেষ্টার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই ফুটবল ফেডারেশনের ওদেরকে
অব্যাহতি দেন এবং নতুন অ্যাডহক কমিটি বানান। এদিকে দুর্নীতির অভিযোগ এনে শুটিং ফেডারেশনের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলেছেন স্বর্ণজয়ী শুটাররা। ফেডারেশনের যে মহাসচিব ছিলেন অপু সাহেব, সে তার ইচ্ছা মতো তার ওই প্রতিষ্ঠানটাকে তার ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছে পুরো। কেন? এটা ফেডারেশন কি ব্যবসা করার জায়গা? এটা ক্ষমতার অপব্যবহার। কেন করবে এই ক্ষমতার অপব্যবহার করলে? তাহলে আমাদের শুটাররা এত কষ্ট করে শুটিং করছে কি জন্য? শুটিং ফেডারেশনের আয়ের উৎস বাড়ানোর জন্য কনভেনশন সেন্টারটাকে আপডেট করলেন। রিনোভেশন করার পরে ওই আয়ের থেকে একটা অংশ প্রত্যেকটা ক্লাবে যাওয়ার কথা ছিল। কনভেনশন সেন্টারটাকে বর্তমান মহাসচিব তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান করে ফেলেছে এবং ওখানকার আয়ের টাকা কি হচ্ছে, কোথায় যাচ্ছে? যোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন শুটাররা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।